মার্কিন দূত যে মুহূর্তে বাংলাদেশে আসছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ ঘটলো। এই মুহূর্তে বাংলাদেশ বলা যায় মার্কিন খানিকটা কর্তৃত্বাধীন, অনেকটা মার্কিন এখানে একটা ইশারা আছে। যেটাই বলি না কেন, বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আজকে পদত্যাগ করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আজকে স্টেপ ডাউন করলেন। ওনার ওপর থেকে অনেকদিন ধরে ওনার উপরে এই একটা প্রেশার ছিল। এটার সঙ্গে জড়িত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও যে যারা মিস্টার সার্জিও গর, যে ভারতে উনি অ্যাম্বাসেডর মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সাউথ এশিয়া আর সেন্ট্রাল এশিয়ার কিছুটা হলেও দেখেন। অলদো পল কাপুর হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কিন্তু এই জায়গাগুলোর মধ্যেও গড় সাহেবের ইন্টারেস্ট আছে, ডিপ্লোম্যাটিক রোল প্লে করেন। তো আমাদের দেখতে হবে আমেরিকার ওপরে এটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, আর আরেকটা দেখতে হবে হচ্ছে ভারতের উপরে কি ধরনের ইম্প্যাক্ট হবে। ভারতের জন্য আমরা সবাই জানি যে চুপ্পু সাহেব শেখ হাসিনার প্রেসিডেন্সিয়াল নমিনি ছিলেন। ওনাকে ইউনূস সরকার রিটেন করেছিলেন। আর এই যে 5-6 মাস তারেক রহমান সাহেবের যে সরকার আছেন, তারাও ওনাকে রিটেন করেছে। তাহলে এই মুহূর্তে চুপ্পু সাহেবের স্টেপ ডাউন করা, এটার সঙ্গে কোনো ডোমেস্টিক পলিটিক্যাল ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা, সেটা আবার যুক্ত হয় বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স এর সঙ্গে। আমরা এটা বুঝতে পারছি যে সার্জিও গড় যে ঢাকায় আসবেন 30 তারিখে, ওনার মেন এজেন্ডা আইটেম কি থাকতে পারে। অবভিয়াসলি ডিপ্লোম্যাটিক যা সার্জিও গড় যেই প্রপোজালটা নিয়ে, উনি কিন্তু সেটা নিশ্চয়ই আওয়ামী লীগের ফেরত আসার বা শেখ হাসিনার ফেরত আসার একটা অ্যাটমসফিয়ার বা একটা কন্ডিশন তৈরি করার জন্য, এটাও আমরা বুঝতে পারছি। তার ডিফারেন্ট অ্যাসপেক্টস গুলো, তার ডিফারেন্ট এলিমেন্টস গুলো আমরা জানি না, অবভিয়াসলি আমরা জানি না। বাট সার্টেনলি সার্জিও গড়ের আসার পেছনে সবচেয়ে মেইন পয়েন্ট ওনার এজেন্ডাতে যেটা থাকবে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে এই পলিটিক্যাল স্পেসে আবার ফেরানো যায়। ল অ্যান্ড অর্ডার বা তার বিরুদ্ধে যে কেসেস আছে, মামলা আছে, সেগুলো একটা অন্য জিনিস, কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, একটা ইনক্লুসিভ পলিটিক্যাল গ্রাউন্ড, সেটাকে কিভাবে কার্যকরী করা যায়, আমার মনে হচ্ছে যে সার্জিও গড়ের মেন উদ্দেশ্য এটাই হবে। আর এটার সঙ্গে তখন প্রশ্ন ওঠে যে এই জিনিসগুলোর জন্যই কি চুপ্পু সাহেবকে স্টেপ ডাউন করে যেতে হলো কিনা। যখন এই ডিসিশনটা নেওয়া হলো, তখন নিশ্চয়ই তার আর্মি চিফ সেটা জানতেন কিনা, সেটা নোবডি নোজ। তারপরে তড়ি ঘড়ি করে পার্লামেন্টের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে ডাকিয়ে পাঠানো হলো। উনি ছিলেন ব্যাংককে। উনি পত্রপাঠ ফিরে এলেন, এবং ফিরে এসেই কিন্তু অনেকে এক্সপেক্ট করছিল যে এটা শনিবারে হতে পারে বা রবিবারে হতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি করে ফেললেন উনি, যেটা আর কি, মানে উইচ টুক এভরিবডি বাই সারপ্রাইজ ইন আ ওয়ে। আর এর মধ্যে যেটা আমরা কিছু কিছু খবর পেয়েছি, ফুললি কনফার্ম বলবো তা না, যে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামানের আগামীকাল ফেরার কথা, 25 তারিখে ওনার টার্কির সফর থেকে।
কিন্তু যেটা শোনা যাচ্ছে উনি হয়তো আজ রাতেই ফিরে আসবেন। কিন্তু এর সঙ্গে প্রশ্নটা হলো যে উনি কি ফিরতে তাহলে দেরি করে ফেললেন? বাট এটাও ক্লিয়ার হয় না যে উনি দেরি করে ফেরা মানেই যে পরে ওনাকেও হয়তো বদলে দিতে পারে, সেইটা আমরা এখনই বলতে পারি না। কেন কিনা আমরা কোনো কনফ্লিক্ট দেখিনি তারেক রহমান সাহেবের সরকার এবং নতুন আর্মি চিফের ক্ষেত্রে। আপনাদের সবারই খেয়াল থাকবে যে কদিন আগে একটা বাংলাদেশ আর্মির একটা মহড়া হয়েছিল যেখানে তারেক রহমান সাহেব গিয়েছিলেন। বেশ একটা কনভাইভিয়াল অ্যাটমসফিয়ারে উনি ওই মহড়াটা অ্যাটেন্ড করেছিলেন। তো সেখানে এখন আমাদের এগুলো হয়তো আমরা আগামী দিনগুলোতে জানতে পারবো যে যে আর্মি চিফ কি জানতেন যে প্রেসিডেন্ট চুপ্পুর হয়তো আর বেশি দিন ওই পদে উনি থাকবেন না, তাহলে উনি তাড়াতাড়ি ফিরে আসছেন কেন? তো এই নানান জটিল প্রশ্নগুলো রয়েছে, এটা হলো নাম্বার ওয়ান। আর অবভিয়াসলি এটার সঙ্গে যুক্ত হবে যে উনি ফিরে আসার পর ওয়াকার ইউনুস সাহেবের ওয়াকার উজ্জামানের কি ধরনের পজিশন থাকবে। তো এই প্রশ্নগুলো কিন্তু আছে, থাকবে কিছুদিন, হয়তো কিছুদিন পরে আমরা এগুলো জানতে পারবো, বা এমন ইভেন্টস ঘটতে পারে যেটা সেলফ এক্সপ্লেনেটরি হয়ে যাবে আর কি। এটা হলো নাম্বার ওয়ান। এটা হলো যেটাকে আমরা বলি মানে অনেকগুলো জড়িত এটার সঙ্গে। সার্জিও বোরে ঢোকার আগে আমি এই প্রশ্নটা একটু সেরে নেই। ওয়াকারুজ্জামান, এই যে আজকে যে আমরা বদলের বাংলাদেশ দেখছি, এই বদলের বাংলাদেশের পেছনে ওয়াকারুজ্জামানেরও কোনো না কোনো ভাবে যুক্ততা আছে, বা সরাসরি বা যেভাবেই হোক যুক্ততা আছে। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে একটা বড় ঘটনা ঘটে গেল যে রাষ্ট্রপতি অপসারণ, ওয়াকারুজ্জামান বাইরে। ওয়াকারুজ্জামানের কপালেও কি দুঃখ আছে? এমন দুঃখ আছে, আমরা কদিন আগে দেখলাম নৌপ্রধান স্বাভাবিক অবসরে গেছে, বিমান প্রধানও হয়তো এবছরই অবসরে যাবেন, ওয়াকারুজ্জামান আগামী বছর যাবেন। ওয়াকারুজ্জামানের কপালেও কি এমন কোন দুঃখ আছে কি? এরকম কি মনে হয়? দেখুন, আমার যেটা মনে হচ্ছে যে আমি যেটা শুনতে পারছি আর কি বিএনপি কোয়ার্টার্স থেকে, যে ওয়াকারুজ্জামানকেও হয়তো সরে যেতে হবে, কিন্তু সেটা ইমিডিয়েটলি হবে কিনা সেটা নিয়ে আমার ঘোর সন্দেহ। কেন কিনা ওয়াকারুজ্জামান 2024 জুন মাসে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনা থাকাকালীন। তারপর থেকে উনি আছেন, ইন্টারিম সরকার এলেন, উনি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। আর কিছু কিছু লোক তো বলেই যে উনি কিন্তু ইফেক্টিভলি উনি চার্জে ছিলেন, অ্যাটলিস্ট ম্যাক্রো লেভেল ইস্যু গুলোকে যদি আমরা দেখি আর কি। ওয়াকার সাহেবের একটা ইম্পর্টেন্ট পাওয়ার সোর্স ছিল হচ্ছে ওনার দুজন অন্য ব্যাচমেট, নেভি চিফ এবং এয়ারফোর্স চিফ। নেভি চিফ অ্যাডমিরাল নাজমুল হাসান কদিন আগেই 23 তারিখে উনি কিন্তু ফর্মালি চার্জ হ্যান্ড ওভার করেছেন নতুন যে ইনকামবেন্ট এলেন আর কি, মিসবাহ সাহেব, তাকে, অ্যাডমিরাল মিসবাহকে। তো রাইট, তো আমরা কি তারেক রহমান সাহেব কি চাইবে যে ইমিডিয়েটলি আবার একটা ডিফেন্স ফোর্সের মধ্যে জেনারেলি আর আর্মির মধ্যে পার্টিকুলারলি কোন ধরনের ইনস্টেবিলিটি, এই পাওয়ার জকিং গুলোকে নিয়ে সেই জায়গাগুলোকে কি উনি চাইবেন ডিস্টার্ব করতে? তো কারেক্ট,
তো আমাদের সেগুলোর জন্য সেই জন্য আমি বলছি যে ইটস টু আর্লি টু প্রেডিক্ট এনিথিং। ওয়াকার সাহেব যদি আজ রাতের মধ্যে ফিরে আসেন, সেটা এক ধরনের ব্যাখ্যা হতে পারে স্টোরি। বাট উনি যদি আগামীকাল ফেরেন, যেদিন ওনার ফেরার কথা, তাহলে এক ধরনের ব্যাখ্যা হতে পারে। বাট সার্টেনলি উনি এই ডেভেলপমেন্টস গুলো যে হয়েছে সেগুলো নিয়ে উনি নিশ্চয়ই ইজ অ্যাওয়্যার অফ অল দিস, এন্ড আমার মনে হচ্ছে নিশ্চয়ই উনি এক ধরনের রিয়ার গার্ড অ্যাকশন নিয়েছেন টু রিং ফেন্স হিমসেলফ। তো আমরা এগুলো হয়তো দেখতে পারবো, এগুলোর ইম্প্যাক্ট বা আউটকাম আমরা দেখতে পারবো ওনার ফেরার পরে, যে ওনাকে তারেক সাহেব রিটেন করবেন না অন্য কাউকে তারা অলরেডি চুজ করে রেখেছেন যাকে ওনার জায়গায় বসাবে। আর এটাও হতে পারে যে ওনাকেই রিটেন করলেন উনি, কেন কিনা ওই যে বললাম প্রথম গোড়ার দিকে যে আমরা কোন ধরনের ডিফারেন্সেস অফ ওপিনিয়ন বলুন বা কনফ্লিক্ট বলুন, যে এক্সিকিউটিভ আর কি, প্রাইম মিনিস্টার ওনার মধ্যে এবং আর্মি চিফের মধ্যে, আর্মি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ার সেন্টার বাংলাদেশে। তো এটাকে কিন্তু প্রত্যেক এক্সিকিউটিভ কিন্তু কিড গ্লাভস দিয়ে আর কি ট্রিট করবে না আমার মনে হয়। অনেক যে সার্জিও গড়ের মেইন থ্রাস্ট কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল গ্রাউন্ড রিয়ালিটি বা পলিটিক্যাল গ্রাউন্ডটাকে আরেকটু ইনক্লুসিভ করা যায়, সেইটাই কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় বার্তা নিয়ে আসবেন, এবং হয়তো একটা মেকানিজমও নিয়ে আসতে পারেন উনি। সো উই হ্যাভ টু মানে ওয়েট এন্ড ওয়াচ যে 30 তারিখের পর কি ধরনের রূপ ধারণ করে বা কি ধরনের স্ট্যান্ড তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট নেয়। দাদা একটু ঢুকতে চাই, সেটি হচ্ছে যে একটা গুঞ্জন আছে, বাতাসে একটা গুঞ্জন আছে যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে সার্জিও গোরের একাধিক বৈঠক হয়েছে দিল্লিতে। এই যে সার্জিও গোর বেশ অনেকদিন পরে ইন্ডিয়াতে দায়িত্ব নেবার, বেশ অনেকদিন পরে বলা যায় বেশ 6-7 মাস তো হবে দায়িত্ব নিয়েছেন, এত পরে আসছেন, তিনি কি যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসছেন? আরেকটি কোশ্চেন, যে আমেরিকা আওয়ামী লীগ সরকারকে মাইনাস করতে চাইলেন, সেই আমেরিকা কি এখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স চাইছে? আমার মনে হয় যে দেখুন, এখন পলিটিক্যাল কমপ্লেক্সিটি যে বাংলাদেশে আছে এখনো, এবং পলিটিক্যাল আনসার্টেনিটি যে এখনো। বৈঠকের ব্যাপারে কি কোনো কিছু আছে দিল্লিতে, সার্জিও গোর শেখ হাসিনা বৈঠক? না, আমরা না, যে আমার কাছে শুনেছি আমিও যে হয়তো একাধিকবার দেখা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে কোন ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট তো ভারত দেয়নি না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ইয়ে করা হয়নি। কিন্তু আমরা আনকনফার্মড রিপোর্টস যেগুলো পাই আর কি, তার থেকে বোঝা যায় যে সার্জিও গরের সঙ্গে হয়তো দেখা হয়েছে। শেখ হাসিনা নিজের পলিটিক্যাল নেতাদের সঙ্গে, পার্টির নেতাদের সঙ্গে দেখা করেছেন, অন্যান্য কর্মীদের সঙ্গে দেখা করেছেন, এগুলো কমন নলেজ। বাট সার্টেনলি উনি যে ইন্টারাকশন গুলো করেছেন ওনার পার্টি কলিগসদের সঙ্গে এবং অন্যান্য সাপোর্টার্সদের সঙ্গে, উনি কিন্তু সেখানে কোনোভাবেই এই ইস্যুগুলো রেজও হয়নি, কারো সাহস হয়নি অবভিয়াসলি এগুলোকে রেজ করার, বা উনিও এগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি, কোনোভাবে ইঙ্গিত দেননি। তো বাট একটা সার্টেন জায়গায় আমরা পৌঁছতে পারছি যে উনি গত 1 বছরের মধ্যে যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু উনি অ্যান্টি আমেরিকান কোনো ধরনের মন্তব্য করেননি। তার থেকে আমাদের একটা জিনিস পরিষ্কার হয় যে উনি হয়তো রিয়েলাইজ করেছেন যে এই বৈরী সম্পর্কের থেকে বেরিয়ে
একটা একটা কনফ্লিক্ট ট্রান্সফরমেশন, রেজলিউশন হয়তো বলা যাবে না ইমিডিয়েটলি, বাট এমন একটা জায়গায় আসতে পেরেছেন যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো সেটা এইটুকু কনফিডেন্স দিতে পারছে যে ওনাকে হয়তো সেই স্পেসটা, পলিটিক্যাল স্পেসটা অন্তত দেওয়া যাক। তারেক রহমান সাহেব একটা ইলেকশন জিতে এসছেন, উনি সার্টেনলি চাইবেন যে এই ম্যান্ডেটটা কমপ্লিট হোক।